তো পুলিশ দাঁড়িয়েছিল হেলমেট বাহিনীদের নিয়ে। ভয় পেলে তো গুলির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তাম। বাঁচলে বীরের মতো বাঁচবো, নয়তো শহীদ হয়ে যাবো। 2 বছরের মাথায় আমাদের অবদানকে আপনারা পায়ের নিচে পিষে ফেলছেন, নিজেদের অবদানগুলোকে হাইলাইট করছেন। রাষ্ট্র একটা অসফল ব্যাখ্যা দিয়েছেন গত 2 বছর ধরে। মায়েরা, বোনেরা, বাবারা এখন আর গণমাধ্যমে কথা বলতে সাহস পায় না। 5ই আগস্টের পর সবাই আবার নিজেদের লেজ নাড়ানাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যা কিছু ডকুমেন্টারিতে এসেছে সেটা আসলে একপাক্ষিক, একচেটিয়া সরকার কেন্দ্রিক হয়ে এসেছে। দফায় দফায় এসে ইতিহাস বিকৃত করে নিজেদের দলেই চেতনাকে ভেড়াতে চেয়েছে। ওই একই কাজ এখন আবার হচ্ছে। এই যে আমাদের ডক্টর মিতুর গায়ে পুলিশ হাত দেয়, এত দুঃসাহস কিভাবে আবার পুলিশ পায়? ওনারা চাচ্ছে যে ওনারা নব্যভাবে আবার ফ্যাসিজম কায়েম করবে, ওনারা এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পুরো জুলাই জুড়ে নয়াদিগন্ত চেষ্টা করেছে যারা জুলাই যোদ্ধা, যারা জুলাইয়ে শহীদ পরিবারের সদস্য, তাদের কথাগুলো তুলে ধরার জন্যে। আজ আমার সাথে এমন একজন স্টুডিওতে উপস্থিত আছেন যার একটা কথা ওই সময়কার আন্দোলনের একটা বিশাল জোর বা ধাক্কা বা একটা বাঁক এনে দিয়েছিল। সেই কথাটা হচ্ছে সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। সানজিদা আনোয়ার চৌধুরী আপা আজ নয়াদিগন্তের স্টুডিওতে এসেছেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওই সময় তো আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন এবং এই যে পুলিশ প্রশাসন, গুলি, সব কিছুর সামনে দাঁড়িয়ে এমন একটা কথা বলার মতো সাহস কোথায় পেলেন? এটা একটা আধ্যাত্মিক অনুভূতি ছিল জুলুমের বিরুদ্ধে, যেটা আমি বিশ্বাস করি, আমি অনুধাবন করি নিজের মধ্যে। আর তখনকার মুহূর্তগুলো আসলে মৃত্যু আর জীবনের মধ্যবর্তী অবস্থানে ছিল, সন্ধিক্ষণ মুহূর্তে ছিল। আমরা ভেবেই নিয়েছিলাম যে আমাদেরকে মেরে ফেলা হবে, আমাদেরকে বাঁচতে দেওয়া হবে না। আর আমরা দফায় দফায় গুলির মুখে জীবন দিয়েছে আমাদের অনেক ভাই। তো ওই সন্ধিক্ষণ মুহূর্তে মনে হয়েছিল যে রাষ্ট্র আমাদের কাছ থেকে এখন কিছু আশা করছে। তো আমার কাছে সাংবাদিক জানতে চেয়েছিলেন যে আমরা আদৌ পিছনে আর ফিরবো কিনা। তো আমি এটা একটু রূপকার্থে ব্যবহার করেছিলাম যে আমরা আসলে যেহেতু যাব না, আর যাবই বা কিভাবে? পিছনে তো পুলিশ দাঁড়িয়েছিল হেলমেট বাহিনীদের নিয়ে, আর সামনে গেলে হয়তো স্বাধীনতা আমাদের হাতে আসলেও আসতে পারে। তো ওই জায়গাটা থেকেই আসলে বলা যে পেছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। যদি পট পরিবর্তন না হতো তাহলে তো জানি না যে আরও অনেকের মতো যে গুমের যে তালিকা, সেখানেও হয়তো আপনার নাম উঠে আসতো। ভয় লাগেনি? না, ভয় পাইনি। ভয় পেলে তো গুলির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তাম না। ভয়কে আমরা 15 তারিখ যখন ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছিল তখনই জয় করে ফেলেছিলাম। আর ওরাও বুঝে গিয়েছিল যে আমরা দমাবার নই, আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব। ভয়টা ওই দিনই আসলে হারিয়ে গিয়েছিল। ন্যায্য অধিকারের জন্য তো আসলে ভয় নিজের মধ্যে রেখে লাভ নেই। জুলাইয়ে 2টা বছর আমরা পার করলাম, এখন 2026। তো যে সানজিদা ওই দিন সাহস নিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যে কথাটা বলেছিল, আজকে এই পর্যায়ে এসে সেই সানজিদা দেশকে কিভাবে দেখছে? আমি এই জায়গাটাতে রাষ্ট্রকে দুভাবে মূল্যায়ন করি। একটা হচ্ছে 5ই আগস্টের পর জনগণের কথা বলার স্বাধীনতা অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন চাইলেই কেউ তার ইচ্ছে নিয়ে, তার অধিকার নিয়ে রাস্তায় নামতে পারে, নিজের অধিকার সম্পর্কে কথা বলতে পারে, নিজের সাথে ঘটা অন্যায় নিয়ে কথা বলতে পারে। এটাকে আমি ভালোভাবেই মূল্যায়ন করছি। কিন্তু আমরা যেই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিলাম
যেই কোটা, যেই বৈষম্যকে আমরা পিছনে ফেলতে চেয়েছিলাম, সেই জায়গাটা আসলে আগের জায়গাতেই রয়ে গিয়েছে। আমরা যদি আমাদের আহত ভাইদের দিকে তাকাই, জুলাইয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছেন, ওই শহীদ, ওই আহতদের জন্য আসলে রাষ্ট্র কি করেছে? ইন্টারিমই বা কি করেছে, আর বর্তমান সরকার প্রধান এরাই বা কি করেছে? আমরা তো বৈষম্য থেকে সরে আসতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের মেধার ভিত্তিতে আমাদের কর্মসংস্থানের তো সুযোগ হোক। আমরা রাষ্ট্রটাকে বৈষম্য থেকে দূরে সরিয়ে এনে সাম্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আমরা রাষ্ট্রটাকে চেয়েছিলাম। তো ওই জায়গাটাতে আসলে আমাদেরকে রাষ্ট্র একটা অসফল ব্যাখ্যা দিয়েছেন গত 2 বছর ধরে। এত এত আহত শিক্ষার্থী, তাদের ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না। এত এত নিহত শহীদদের পরিবার, তাদেরকে যখন কল করা হয়, তখন তারা বলে যে এত কাল পরে তোমরা কোত্থেকে এসেছো আমাদের খোঁজ খবর নিতে। কিন্তু আমরা আসলে দেখি যে গণমাধ্যমগুলোতে আমাদের সরকার প্রধান বা বিরোধী দলীয় নেতারা ঢালাওভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে তারা এই শহীদের জন্য এটা করেছেন, এই আহতের জন্য এটা করেছেন। আসলে কতটুকু করেছেন সেটা তো মাঠ পর্যায়ে গেলে, শহীদদের পরিবারগুলোতে গেলে আমরা দেখতে পাই। আমার কাছে এমনও অভিযোগ আছে যে আমাদের শহীদ পরিবারের মায়েরা, বোনেরা, বাবারা এখন আর গণমাধ্যমে কথা বলতে সাহস পান না ওনারা, কারণ ওনাদেরকে থ্রেট করা হয়, কথা বললে আরো বেশি ক্ষতি করা হবে। তো এই জায়গাগুলোতে আমরা আরো বেশি মানে ক্লিয়ারিটি চেয়েছি যে আমাদেরকে ঠিক ওইভাবে, যেভাবে 36 জুলাইটা আমরা উদযাপন করেছি, নিজেদের স্বাধীনতা উদযাপন করেছি, ওই জায়গাটাই আমরা এই 2 বছর পরেও চেয়েছি। আপনি যদি গতকাল 5ই আগস্টের দিকে তাকান, আমরা আসলে 24-এর 5ই আগস্টের পর সবাই আবার সেই পুরনো নিজেদের লেজ নাড়ানাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কাল একটা 5ই আগস্ট ছিল, আমরা পারতাম যে আমরা দল মত ভুলে আমরা রাষ্ট্রকেন্দ্রিক, রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু আয়োজন করব, আমরা আমাদের অ্যাচিভমেন্টটাকে এনজয় করব, কিন্তু আমরা সেটা দেখিনি। আমি গণমাধ্যমগুলোতে দেখেছি যে আমাদের বিভিন্ন জেলায় শহীদ পরিবারগুলোকে ঠিকঠাকভাবে ইনভাইট করা হয়নি। জেলা প্রশাসক ওই জায়গাটাতেও অনেক বেশি গাফিলিয়তের পরিচয় দিয়েছে। ইভেন ওনাদের সন্তান শহীদ হয়েছে, রাষ্ট্রের উচিত ছিল যত নরম হওয়া যায়, কিন্তু সেখানে তাদেরকে দাওয়াত করা হয়নি। তারা যখন নিজে থেকে আসা হয় তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছিল। আর আমাদের যে ডকুমেন্টারি গতকাল পেশ করা হয়েছিল সরকার পক্ষ থেকে, ওই ডকুমেন্টারিতেও আপনি দেখবেন যে আমাদের বীর আবু সাঈদের নাম আসেনি, ওনার কোনো অবদানই লেখা হয়নি। আমি যে আছি, আমার অবদান খুবই তুচ্ছ, কিন্তু আমাকেও সেখানে সুযোগ দেওয়া হয়নি। আর যা কিছু ডকুমেন্টারিতে এসেছে সেটা আসলে একপাক্ষিক, একচেটিয়া সরকার কেন্দ্রিক হয়ে এসেছে, যেটা আমরা 71-এ লক্ষ্য করেছি যে মুষ্টিমেয় দল তারা দফায় দফায় এসে ইতিহাস বিকৃত করে নিজেদের দলেই চেতনাকে ভেড়াতে চেয়েছে। ওই একই কাজ এখন আবার হচ্ছে। তো এই জায়গাটা থেকে মূল্যায়ন করলে আসলে আন্দোলন পরবর্তী সময়ে আর কোনো কিছুই আসলে আমাদের পক্ষে কথা বলেনি। আমরা তো চেয়েছিলাম যে 5ই আগস্টের আগেই আমাদের সবার ঘরে, আহতের ঘরে, নিহতের ঘরে, যে কোনো উপায়ে হোক, সরকার প্রধান বা বিরোধী দলীয় যারা জোট বেঁধেছিল, 11 দলীয় জোট, এনারা আমাদের ঘর ঘর পর্যন্ত পৌঁছবে, ব্যক্তি পর্যন্ত পৌঁছবে, যে আহত বা নিহত পরিবারগুলো পর্যন্ত যাবে, যে আপনারা আসুন, আমরা আপনাদেরকে সম্মানিত করতে চাই। সম্মানিত করার মানেতেই না যে অনেক অর্থ ব্যয় করতে হবে, অনেক কিছু করতে হবে। আপনারা আমাদের হয়ে কথা বলতেন, ডকুমেন্টারি আমাদের নিয়ে করতেন, আমাদের সম্মানের জায়গাটা আপনারা রাষ্ট্রীয়ভাবে উপস্থাপন করতে পারতেন। সেটা না করে আপনারা নিজেরা একচেটিয়াভাবে যে যার দলের মধ্যে চেতনাকে বিক্রি করার চেষ্টা করছেন। তো এই জায়গাগুলো মূল্যায়ন করতে গেলে আমি ব্যক্তি সানজিদা আনোয়ার চৌধুরী, আমার মনে হয়
যে আমরা আসলে জুলাইটাকে ধারণ করতে পারিনি, বিধায় আমাদের আজকে এই অবস্থা, বা এটা আসলে শূন্যের কোটায়, এই মূল্যায়নটা শূন্যের কোটায়। এটাকে আমি খারাপও বলতে পারছি না, কারণ পূর্ববর্তী যত আন্দোলন হয়েছে, যত যুদ্ধ হয়েছে, সবগুলোতেই আমরা দেখেছি যে চেতনা বিক্রি হয়ে গিয়েছে, আন্দোলনগুলো বিক্রি হয়ে গিয়েছে। তো এবার যে এমনটা হবে, তাও 2 বছরের মাথায়, সেটা আসলে আমি আশা করি। আসলে ইতিহাস বিকৃতির কথা যদি বলি, তো 71-এর যে ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, সেটাও আমরা নানান ধরনের বয়ান হয়তো বর্তমান যে প্রজন্ম আছে তারা শুনছে। আপনি যেটা বলছিলেন যে জুলাইয়ে এখনো পর্যন্ত শহীদরা এখনো পর্যন্ত যারা শহীদ পরিবার আছে তাদের ক্ষতগুলো কিন্তু একদম দগদগে ঘায়ের মতো। ওদিকে আপনার আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তো তার মধ্যেই ইতিহাস বিকৃতির একটা নীল নকশা, যেটা ডকুমেন্টারির কথা আপনিও বললেন, যে সেখানে রাষ্ট্রপতি পর্যন্ত বলছে যে আবু সাইদের ছবি নাই, তাহলে এটা কেমন ডকুমেন্টারি হইল? তো এটা কি কোনো সুদূর প্রসারী কোনো নীল নকশা, বা যে মানুষগুলো ওই সময় ছিল সেই মানুষগুলোই তো এখনো পর্যন্ত আছে, মাত্র তো মাঝখানে গিয়েছে মাত্র 2 বছর, তাহলে এত তাড়াতাড়ি কেন এই ইতিহাস বিকৃতি? আর এখানে কি জুলাই যোদ্ধারা যারা ওই সময় সম্মুখ সারিতে ছিলেন তারাও কি পুরোপুরি দায়ভার এড়াতে পারেন? প্রথম থেকেই শুরু করি, সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে রাষ্ট্রপতি ডকুমেন্টারি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন যে এটা ভিত্তিহীন। আমি ওনার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখেছিলাম, এটা নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি। যে উনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের সময় অনেক যোদ্ধারা স্বীকৃতি পাননি, কিন্তু পরবর্তীতে তাদেরকে সম্মানিত করা হয়েছে। আমরা যেন ধৈর্য ধরি, এই সরকার প্রধান থেকে যদি আমরা কোনো সাহায্য নাও পেয়ে থাকি, কিন্তু আমরা সম্মান পাব, আমরা সম্মান পাব। আমরা আমাদের অধিকার পাচ্ছি না, তাহলে আমরা সম্মান কি গিলে খাবো? আমরা আমাদের বেঁচে থাকার জন্য যত অধিকার প্রয়োজন সেগুলো আমাদেরকে দিচ্ছেন না। 2 বছরের মাথায় আমাদের অবদানকে আপনারা পায়ের নিচে পিষে ফেলছেন, নিজেদের অবদানগুলোকে হাইলাইট করছেন। আমরা কেন ধৈর্য ধরব? আমাদের যদি ধৈর্য ধরারই হতো, আমরা 36 তারিখ পর্যন্ত আসতাম না। আমাদের যখন রাজাকারের বাচ্চা বলা হয়েছিল, আমাদেরকে যখন গায়ে হাত তোলা হয়েছিল, আমরা হলে চলে গিয়েছিলাম, হলেই থেকে যেতাম, বের হতাম না। ফ্যাসিজম টিকে যেত, আমরা আরো কিছু মারা যেতাম, এরপর আবার সব দেশ বহল তবিয়তে ফ্যাসিস্ট সরকারই থাকতো। আমরা তো এই কথাটা শোনার জন্য ওই দিন মাঠে নামিনি, যে আপনারা সম্মান পাবেন, অন্য কিছু না পান। অন্য কিছু বলতে আমি অর্থটাকে শুধু বুঝাচ্ছি না, একটা সামাজিক স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, একটা সম্মানের জায়গা, আমাদের নিজেদের একটা শান্তির জায়গা। তো জুলাই যোদ্ধাদের কাছে আমরা যখন ভাবি যে আমরা রাষ্ট্রকে একটা নতুন সূর্য দিতে পেরেছিলাম, এটা তো আমাদের শান্তির জায়গা। এই জায়গাটা থেকে তো আমরা এই ধরনের বক্তব্য আশা করি না, এই ধরনের ডকুমেন্টারি আশা করি না। আর 71-এ যেটি হয়েছিল, আপনি খেয়াল করবেন, আমাদের জাতীয় 4 নেতাকে বাদ দিয়ে শুধুমাত্র মুজিবুর রহমানকে সামনে আনা হয়েছিল, এনেছিল আওয়ামী লীগ সরকার। আবার আপনি স্বাধীনতার ঘোষক নিয়ে বিএনপির আলাদা, কিন্তু উনারা বিশ্বাস করেন যে জিয়াউর রহমান ঘোষক ছিলেন। তো এই যে স্বাধীনতা বা ইতিহাসকে নিজেদের করে নেওয়া, তসরূপ করে নেওয়া, নিজেদের ঝুলিতে ভরে সেটা থেকে নিজেদের মন মতো সুযোগ সুবিধা গ্রহণ করা, এটা তো 71 থেকে হয়ে আসতেছে এই দেশে। পরবর্তীতে যত আন্দোলন দেখলাম, আমি কোথাও দেখিনি যে কোনো শহীদ আর কোনো আহতের দায়ভার রাষ্ট্র নিয়েছে। আমি সব জায়গায় দেখেছি যে চেতনার দায়ভার, চেতনার সুযোগ সুবিধাই শুধু উনারা নিতে চাচ্ছে। আমাদের দায়ভার উনারা নিচ্ছেন না। আমাদের জীবন, আমরা বেঁচে আছি না মরে গিয়েছি, এই কোনো কিছুর উনাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে যে করেই হোক এই বিষয়টাকে, এই আন্দোলনটাকে, এই যুদ্ধটাকে মোড় ঘুরিয়ে ক্রেডিটটা আমাদের নিতে হবে। এগুলো কেন হয় বারবার রাষ্ট্রে?
আর আমার কাছে এগুলো কেন যেন সুপরিকল্পিত মনে হয়। ইন্টারিমের সময়টাতে আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে তখন থেকেই আসলে এরা নিজেদেরকে গুছাচ্ছিল যে সরকার গঠন করবে, করে এরা এই বিষয়গুলোকে নিজেদের আধিপত্যের জন্য ব্যবহার করবে। আর এখানে শুধু যে এই রাজনৈতিক দল এগুলো দায়ী সেটা না, ভারতীয় আধিপত্যও আমরা লক্ষ্য করেছি, এখনো করছি। একজন ফ্যাসিস্ট সরকার, উনার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু উনার কণ্ঠস্বর আমরা শুনছি। উনি দেশে আসার হুমকি দিচ্ছে। বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত থাকুক, কিন্তু আমার রাষ্ট্রে কি হবে, আমার রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার অধিকার, আমার রাষ্ট্রের মেকানিজম, আমার রাষ্ট্রের সাস্টেইনেবল ডেভেলপমেন্টে কেন ভারত সরকার নাক গলাবে, কেন তাদের আধিপত্য থাকবে? এটা কেন যুগের পর যুগ, দশকের পর দশক হয়ে আসছে, শতকের পর শতক হয়ে আসছে? এই জায়গাগুলোতে আমাদের যে সমন্বয়করা ছিলেন, ওনারা আন্দোলনের পরবর্তী সময়ে যদি ইউনাইটেড থাকতেন, যদি সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীর হয়ে ওনারা যেভাবে আন্দোলন করেছিলেন, ওনাদেরকে তো আমরা সমন্বয়ক বানাইনি। প্রাইভেট ইউনিভার্সিটির কি কোনো সমন্বয়ক ছিল? তারা কি প্রথমেই এই আন্দোলনে এসেছিল? আপনার মতো মায়েরা কি এই আন্দোলনে তাদেরকে সমন্বয়ক ভেবে এসেছিলেন? আপনারা তো নিজেরা অনুভব করেছেন, ধারণ করেছেন যে রাষ্ট্র যেভাবে এগোচ্ছে এটা ভালো না, তার জন্য আপনি মাঠে নেমেছেন। আপনি সমন্বয়কের কথায় মাঠে নামেন। আমার কাছে সমন্বয়ক শব্দটা এক্সিস্ট করেনি কখনো, এখনো করছে না। আমার রাষ্ট্রের জন্য আমি আমার জান দিব, এর সিদ্ধান্ত আমার, এটা আমার একক সিদ্ধান্ত। এখানে সমন্বয়কদের কোনো ধরনের কোনো প্রভাব নেই। এই প্রভাব না থাকার কারণে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যারা সমন্বয়ক প্যানেলে ছিলেন, এনাদের মধ্যে কিছু কিছু মানুষ নিজেদের মন মতো, নিজেদের ফয়দা মতো এই জুলাইয়ের চেতনাটাকে বিকৃত করেছে। চেতনাকে নিজেদের করে, নিজেদের পকেটে ভরে পুরে তারপর ওনারা ব্যবসায় নেমেছে। আর সেই ব্যবসার যে প্রতিচ্ছবি, যে ফলাফল, সেটাই এখন আমরা লক্ষ্য করছি। নয়তো 2 বছরের মাথায় আবার কেন আলিফের চোখ চলে যায়, আবার কেন এই যে আমাদের ডক্টর মিতুর গায়ে পুলিশ হাত দেয়, এত দুঃসাহস কিভাবে আবার পুলিশ পায়, কিভাবে আবার সেই হেলমেটের প্রচলন এই রাষ্ট্রে চলে আসে, আবার কিভাবে সেই লাঠি নিয়ে, সোটা নিয়ে জুলাইয়ের যোদ্ধাদের উপর আঘাত করা হয়। এর মানে এগুলো পরিকল্পিত ছিল। আর আমাদের জুলাই যোদ্ধারা এই দায়ভার তাদের ঘাড়ে কিছুটা হলেও নিতে হবে। ওনাদের সিদ্ধান্তে তখন ভুল ছিল, ওনারা একক সিদ্ধান্ত নিয়েছিলেন, যেই কারণে এখন ওনারা শুধুমাত্র বাংলাদেশের মানুষের চোখে না, জুলাই যোদ্ধাদের চোখেও নিজেদের সম্মান হারিয়েছেন বলে আমি। জুলাইয়ের পরে আমরা একটা নির্বাচন হলো, দেশে সরকারও গঠিত হলো এবং বেশ অনেক সিট নিয়ে নতুন সংসদে গেল বিএনপি, বিরোধী দলও হয়েছে, 11 দলীয় জোট সরকারও গঠন করলো, বিরোধী দলের আসনে বসলো। সরকার গঠিত হওয়ার পরে বাজেট, তারপরে আমরা দেখছি বিভিন্ন রকমের কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন রকমের কার্ড, তারপরে তাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের পরিকল্পনা তারা নিচ্ছে। কিন্তু একই পাশাপাশি দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম আকাশ উঠতে 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 আকাশে উঠে যাচ্ছে। তো সব কিছু মিলায়ে এই 5 মাসের সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি নব্য ফ্যাসিস্ট হিসেবে ধরবো, আর ধরবো যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে মানে সরকার গঠন করার পর সব থেকে বাজে সময় হয়তো এই 5 বছরই ছিল। আপনি দেখবেন 5 মাস, এই 5 মাসই ছিল। সেটা হচ্ছে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথাবার্তা হয়ে আমরা সিদ্ধান্তে আসি যে আমরা নির্বাচিত সরকার গঠন করব। এর পরবর্তীতে 11 দল জোট করলো, আস্তে আস্তে বিএনপি ছিল বিরোধী পক্ষ।
এরপর ওনারা ক্ষমতায় আসলো, যেভাবেই আসলো। ফেয়ার ইলেকশন যে পুরোপুরি ভাবে হয়েছে সেটা আমি বিশ্বাস করি না, আমি চোখে দেখেছি পুরোপুরি ফেয়ার হয়নি, তবুও আমরা মেনে নিয়েছিলাম। কারণ আমরা চাই যে ওনারা নিজেদেরকে শুধু রাষ্ট্র সংস্কার করবে সেটা না, রাজনৈতিক দলগুলোও যেন সংস্কারের সুযোগ পায়, এই ভিত্তিতে আমরা এখনো চুপ করেছিলাম। গত 5 মাসে 600 নারী ধর্ষিত হয়েছে, শিশু সহ। অসংখ্য জুলাই যোদ্ধাদের লাশ আমরা নদীতে পেয়েছি। অসংখ্য জুলাই যোদ্ধাদের আমরা এখনো হাসপাতালে সিটে বসে কাতরাতে দেখছি। আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, আমাদের গ্যাসের দাম বেড়ে গিয়েছে। সব থেকে বড় কথা, আমাদের জীবনগুলো এখন অনিরাপত্তায় ভুগছে। কারণ আপনি গত 5 দিন ধরে লক্ষ্য করবেন যে ছাত্র দলের যে নেতাকর্মীরা আছেন, ইনারা অতর্কিতভাবে আবার হচ্ছে গিয়ে আমাদের উপর হামলা করছে, আমাদেরকে মামলার হুমকি দিচ্ছে, আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওনারা চাচ্ছে যে ওনারা নব্যভাবে আবার ফ্যাসিজম কায়েম করবে, ওনারা এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে, আর ওনারা চেষ্টা করছে যে আবার আওয়ামী লীগকে দেশে ফেরাতে, যেটা আমি অনুভব করেছি। তো এই সব জায়গা থেকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে অকৃতকার্য একটা সরকার প্রধান এখন বাংলাদেশে এক্সিস্ট করছে। আপনি দেখবেন যে আজকে যে আমাদের সচিবালয়ে যে পদক্ষেপটা আমাদের নাহিদ ইসলাম এমপি আর আমাদের জামায়াতে আমির নেওয়ার চেষ্টা করেছিলেন, ওখানেও আপনি দেখবেন যে ওনাদের কার্যক্রম সম্পন্ন করতে দেওয়া হয়নি। পুলিশ ওনাদের গায়ে হাত তুলছে। কিসের ভিত্তিতে? আমরা কি তাহলে আমাদের অধিকার নিয়ে কথা বলবো না? আমরা কি দেখছে না পুরো বাংলাদেশ যে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, সবজির দাম বেড়ে যাচ্ছে, সবকিছুতেই হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিতভাবে সবকিছু চালানো হচ্ছে। তো এর পরবর্তীতে ওনারা এগুলোর বিনিময়ে কি দিচ্ছে? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। কাদেরকে দিচ্ছে? আমাদেরকে তো দিচ্ছে না। দিচ্ছে ওনাদের দলের কিছু লোকদেরকে, যারা 17 বছর ধরে ক্ষুধার্ত ছিল, দেশে গা ঢাকা দিয়েছিল, দাড়ি রেখে জামাতের হয়েছিল, এমনকি বিদেশে ছিল, আন্দোলনের সময়ও দেশে ছিল না। এই লোকগুলোকে আসলে এর এই কার্ডগুলো দিচ্ছে। তো এই কার্ডগুলো দিয়ে ওনারা ওনাদের যে সরকার ব্যবস্থা সেটাকে আসলে আস্তে আস্তে খুঁটি শক্ত করার চেষ্টা করছে। কিন্তু এটা কিভাবে সম্ভব যে আপনি 18 কোটি জনগণের দেশে আপনি 1 কোটি মানুষকে প্রায়োরিটি দিয়ে 17 কোটি মানুষকে আপনি পিছনে ফেলে দেবেন? এটা তো কখনোই বাংলাদেশের জনসাধারণ মেনে নিবে না। আমরা এখন কথা বলছি কারণ আমাদের সামনে ক্যামেরা আছে, কিন্তু গ্রামে গেলে আপনি দেখবেন যে গ্রামের মানুষ অতর্কিতভাবে এদেরকে গালিগালাজ করে, উনাদের দলের লোকেরাই গালিগালাজ করে যে আমাদের রুহ উঠে গেছে, এরা যে সরকার গঠন করে এসব করবে এটা তো আমরা বুঝতে পারিনি। প্রবাসীরা আপনারা দেখবেন, আপনাদের লাখ লাখ কমেন্ট আসে, প্রবাসীরা এদেরকে গালিগালাজ করছে। তো এই জায়গাগুলো বিচার বিশ্লেষণ করলে আমার মনে হয় যেটা একটা মানে অসফল একটা সরকার গঠিত হয়েছে গত 5 মাস ধরে, যেটা রানিং করছে। একজন জুলাই যোদ্ধা হিসাবে নিজেকে নিয়ে কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? তার কারণ আমরা খুব রিসেন্টলি দেখলাম যে সিলেটের হবিগঞ্জে জুলাইয়ে যারা সামনের সারি নেতা ছিলেন তাদের উপর আক্রমণ হলো। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম। তারপর আপনি আলিফের কথা আপনিও বললেন। তো ওই সময় তো আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, এখন আপনার লেখাপড়া শেষ হয়ে গেছে, আপনি একটা কাজের কর্মক্ষেত্রে আছেন। তো ওই জায়গাটাতে নিজেকে অনিরাপদ মনে করেন কিনা, বা নিরাপত্তাহীনতায় নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? এদিকে তো কিছুদিন পর পর তো হাসিনা ঘোষণা দিচ্ছে যে সে আসবে, এমনকি সেও বলছে যে লিস্ট তালিকা করা হচ্ছে। তো সেই তালিকার মধ্যে কিন্তু আপনার নাম থাকাটা খুবই স্বাভাবিক। যে আমার রোল সবসময় এক ছিল।
তো হয়তো আমার রোল এই লিস্টেও হয়তো মেয়েদের লিস্টে আমার রোল 1 নম্বরেই থাকবে, আলহামদুলিল্লাহ। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কখনোই অনিরাপত্তায় ভুগিনি গত 2 বছরে। কেন ভুগিনি? আমি আমার রাষ্ট্রের প্রয়োজনে রাজপথে নেমেছিলাম, এই বিশ্বাস রেখে নেমেছিলাম যে আমি বাঁচলে বীরের মতো বাঁচবো, নয়তো শহীদ হয়ে যাব যদি আমার রিজিকে শহীদি মৃত্যু থাকে। আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে রাখা পছন্দ করেছিলেন বলেই বেঁচে আছি। গত 2 বছরে আমার একটাবারের জন্য মনে হয়নি যে আমি অনিরাপদ। এর কারণ হচ্ছে আমি দিন শেষে যাচাই বাছাই করি যে আমি সারাদিন কি করেছি, আমি কারো ক্ষতি করেছি কিনা। আমি যেহেতু কারো ক্ষতি করিনি, বরং আমি রাষ্ট্রের জন্য একটা অগ্রণী ভূমিকা রাখতে পেরেছি, সেজন্য আমি শুকরিয়া আদায় করি। তো যেহেতু আমি কারো কোনো ক্ষতি করিনি, কোনো অন্যায় করিনি, সেহেতু আমার ভয় পাওয়া এটার প্রশ্নই ওঠে না। আর আজ 2 বছর পরে যদি এসে আপনি বলেন, তাহলে আমি বলবো যে ভয় পেলে আমি 2 বছর পর আবার ক্যামেরার সামনে আসতাম। আমি 2 বছর ধরেই অবজার্ভ করেছিলাম যে আসলে রাষ্ট্রে কি হচ্ছে। যেহেতু আমি রাজনীতি করি না, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি 2 বছরে অল্প বিস্তর। তবে আমার এখন মনে হচ্ছে যে যা কিছু হচ্ছে রাষ্ট্রে, এটা যদি আমরা বন্ধ না করি, এটা নিয়ে যদি কথা না বলি, আগামী 1 বছরের মধ্যে হয়তো আবার আমরা নতুন ফ্যাসিজমে লিপ্ত হয়ে যাব, আক্রান্ত হয়ে যাব। আর আপনি খেয়াল করে দেখবেন যে ওনাদের আচরণগুলো আসলে ওই রকমই, যে পাচ্ছি না তাহলে ছিনিয়ে নিব, বিকৃত করে হলেও নিজেদের করে নিব। রাষ্ট্র হোক, চেতনা হোক, যা কিছুই হোক, অবদান। তো এই সব জায়গা থেকেই আমার আসলে কথা বলা আবার শুরু। যেহেতু শুরু করেছি, তার মানে অবশ্যই আমি ভয় পাচ্ছি না, আমার কোনো ভীতি কাজ করে না। আসলে খুবই সুন্দর বলেছেন যে আসলে ভয় কাজ করলে তো আরো বেশি লুকিয়ে যেতাম, হয়তো সামনে আসতাম না। তো আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো জুলাইয়ের ওই সময়কার এমন কোনো কথা যেটা হয়তো কাউকেই বলা হয়নি, কখনোই বলা হয়নি, বা যেটা মনে উঠলে এখনো পর্যন্ত আপনার আনন্দ লাগে, কষ্ট লাগে, এরকম কোনো স্মৃতি যদি আমার নয়া দিগন্তের দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা, বলেন। আমার অনেক স্মৃতি আছে, তবে একটা স্মৃতি হচ্ছে আমি যে ভদ্রলোককে বিয়ে করেছিলাম 21 সালে, উনি অত্যন্ত অসাধারণ একজন ব্যক্তি। তবে আমাদের দুজনের জীবনধারা একটু ভিন্ন থাকাতে আমরা আলাদা হয়ে যাই। তো তখন আমি শিক্ষার্থী ছিলাম, আন্দোলনের মুহূর্তটাতে আমি শিক্ষার্থী ছিলাম, আমি চেষ্টা করছিলাম চাকরি বাকরির পড়াশোনা করতে। ওই মুহূর্তে আমার যে ছোট্ট সন্তান ছিল, তিনি ওনার বাবার কাছেই ছিলেন হেফাজতে, ওনার দাদুর কাছে ছিলেন। তো আমি ওই মুহূর্তগুলোতে আসলে সন্তানের মায়া এত বেশি কাজ করেছিল যে আমি আদৌ আর কখনো ওকে দেখতে পারবো কিনা। ওর বাবা ওকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু আমি তোর মা, আমার জন্য আল্লাহ ওকে নির্ধারণ করে পাঠিয়েছে, ওর জন্য আল্লাহ আমাকে নির্ধারণ করে পাঠিয়েছিল। তো আমি ওই সময় অনেক বেশি, আমি যখন আন্দোলনে আসতাম, আমি প্রত্যেক দিন আসার আগে ওর ছবিটা মোবাইলের দেখতাম আর একটা চুমু খেতাম। আর আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমাকে তুমি শহীদ করো, কিন্তু আমার সন্তানের চেহারাটুকু আমাকে দেখিয়ে দিও, আমি বহুকাল ওকে দেখি না। তো ওই সময়টাতে সন্তান যা কিছু করছিলাম, এটা আসলে ওর জন্যই করছিলাম। কারণ কোটাটা তখন এত বেশি, মানে আমাদের মেধাগুলোকে মেরে ফেলছিল, যে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আসলে যাচ্ছিলাম, যে এইভাবে কোটা চলতে থাকলে আদৌ কবে চাকরি হবে, কবে সন্তানকে কাছে পাবো। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আন্দোলনের পরে আমি ওনাকে আমার কাছেই নিয়ে আসি। এটা হচ্ছে আমার একটা স্ট্রাগল বা একটা কষ্টের কথা। আর একটা শান্তির জায়গা আছে, যে এই জায়গাটা, সেটা হচ্ছে 17 তারিখে যখন আমি এই ভাষণটা দেই, ওই দিন আমাদেরকে হল থেকে বের করে দেওয়ার সময় পুলিশ সে আমাকে মিডল ফিঙ্গার দেখিয়েছিল।
তা আমি তাকে শাহাদাত দেখিয়ে বলেছিলাম, যদি আল্লাহর কালেমা সঠিক হয়, তোমাদের বন্দুকের সামনে আমাদের কলম বিজয়ী হবে। 36 তারিখ আল্লাহ সেটা করে দিয়েছে। এটাই আমার শান্তির জায়গা। আর আমি বীর বেশে আবার এই যে 6 তারিখে আমার হলে ফিরি। আর আমি যখন ফিরি, রোকেয়া হলের ওই জায়গাটাতে পুলিশ আমাকে মিডল ফিঙ্গার দেখিয়েছিল। আমি এখনো রোকেয়া হলের সামনে দিয়ে হাঁটতে গেলে আমি ওই জায়গাটার দিকে তাকাই, আর আমার নিজেকে অন্যরকম মনে হয় যে ওই দিন এই কথাটা ওকে কেন বলেছিলাম, এই বলাটাই আমার একটা দোয়া হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছিল। আর কবুল করার পর আমি আবার আমার ক্যাম্পাসে এখন মুক্তভাবে স্বাধীনভাবে চলি। আরেকটা ভালো জিনিস, এটা না বললেই নয়, এই গত 2-3 দিনে আমি খুব বেশি অনুভব করছি, সেটা হচ্ছে জুলাই যোদ্ধাদের নিয়ে অনেক অভিযোগ অনেকেরই আছে, তবে আমাকে নিয়ে না বাংলাদেশের কোনো অভিযোগ নেই। আমি বিগত 2 দিন ধরে ঢাকা শহরে বাসে বাসে ঝুলে ঝুলে নয় দিগন্তের অফিস বা এই অফিস ওই অফিস যাচ্ছি, কেউ আমার কোনো ক্ষতি করছে না। আমাকে কেউ কেউ সালাম দিচ্ছে, কেউ কেউ আমাকে সম্মান দেখাচ্ছে। এটা আমার জন্য বলবো যে আমি এটাকে রিজিক হিসেবে নিচ্ছি, আল্লাহর কাছ থেকে সম্মান হিসেবে নিচ্ছি। 2 বছর পরে এসে জুলাইকে নিয়ে এত তর্ক, কিন্তু আমাকে নিয়ে কোনো তর্ক নেই। রাষ্ট্র এখনো আমাকে ধারণ করছে, কারণ গত 2 বছরে আমি রাষ্ট্রকে ধারণ করেছিলাম, আমি আমার চেতনাকে ধারণ করেছিলাম। তা আমি চাইবো যে আমি আমার বাকি জীবন আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তুমি আমাকে এই তৌফিকটা সারা জীবন দান করো, যে এই দেশে জুলাই নিয়ে যা কিছুই হোক না কেন, আমি সঞ্জু চৌধুরীকে যেন বাঙালি সবসময় এইভাবেই সম্মানের সাথে মনে রাখে। আসলে আপনার শেষ কথাগুলো যেগুলো বললেন, তারপরে আসলে আর কোনো কথা থাকে না। ইনশাল্লাহ অবশ্যই জুলাই যোদ্ধা যারা আছে তারা সবসময়ের জন্যই আমাদের কাছে সম্মানের এবং অনেক উঁচু স্তরে অবশ্যই থাকবে। তো আসলে আপনি সেই অনেক দূর থেকে এসেছেন আমাদের এই অনুষ্ঠান আমার স্টুডিওতে আসার জন্য, সেই জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। তো আবার ইনশাল্লাহ নতুন কোনো অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আসলে সঞ্জিতা আপা যে কথাগুলো বললেন যে জুলাই যোদ্ধাদের নিয়ে নানান ধরনের কথাবার্তা তর্ক বিতর্ক থাকবে, কিন্তু আমাদের জুলাই আন্দোলন, আমাদের যে চাওয়া, আমাদের যে প্রত্যাশা, সেই জায়গায় কিন্তু আমরা সবাই এখনো পর্যন্ত এক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।